জনাব মাহবুব আলম, আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সাথে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম যোগ দিয়েছিলেন, তিনি জানালেন এই রায়টি সম্পর্কে তার সর্বশেষ কথা। এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। কথা বলছি তার সঙ্গে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি আজকে আইনমন্ত্রীকে শুনেছেন, কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমরা কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই হয়তো শুনে থাকবেন। সেখানে তিনি প্রসিকিউশনের সঙ্গে তদন্ত টিমের দুর্বলতা প্রসঙ্গে কথা বলছিলেন। আপনি এই প্রসঙ্গে কোনো কিছু বলবেন কিনা? এই প্রসঙ্গে বলতে গেলে যে এখনো যেহেতু আমরা পূর্ণাঙ্গ রায়টি হাতে পাইনি, তবে অ্যাটর্নি জেনারেল সাহেব এই মামলাটি উচ্চ আদালতে ডিল করেছেন। ডেফিনেটলি ওনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে উচ্চ আদালতে, যেগুলোর হয়তো ব্যাখ্যা দিতে যে উনি অনেক হোঁচট খেয়েছেন। যদি সেখানটিতে আমাদের কোনো অপূর্ণতা থাকে, কোনো জায়গায় দুর্বলতা থাকে, আমরা পূর্ণাঙ্গ রায়টি পেলে ডেফিনেটলি সেটা বোঝার চেষ্টা করব। তবে এটাও ঠিক, এই মামলাটি অনেক প্রথম দিকের একটি মামলা। প্রসিকিউশন যখন একদম তার যাত্রা শুরু করে, একটি নতুন জুরিসপ্রুডেন্সে, নতুন পুরো ল একেবারে যেটা সিআরপিসি লাইন থেকে আলাদা, ইন্টারন্যাশনাল লয়ের ইন্টারাকশন সব কিছু মিলিয়ে এমন একটি আইন নিয়ে প্রথম যাত্রা শুরু করে তদন্ত এবং প্রসিকিউশন দুপক্ষই হোঁচট খেয়েছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু ওভার দ্য ইয়ার্স সেগুলো ঘাটতিগুলো আমরা চেষ্টা করেছি পূরণ করবার। যদিও আমার সংযোগ হয়েছে প্রসিকিউশনে মাত্র গত বছরই, তবে আমাদের পূর্ণাঙ্গ রায় পেলে আমরা নিজেরাও বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় দুর্বলতা বা অক্ষমতা রয়েছে, সেটিকে জানবার আমরা চেষ্টা করবো। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি নিশ্চয়ই শুনলেন যে অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এমন একজনকে এই মামলাটি পরিচালনার জন্য প্রসিকিউশন থেকে নিয়োগ দেওয়া হয়েছিল যার আগে কোনোদিন ফৌজদারি মামলা পরিচালনার অভিজ্ঞতা নেই। এটি কি করে হলো, আসলে কি করে হতে পারলো? দেখুন, রিক্রুটিং পলিসি তো আর প্রসিকিউশন অফিসে আমরা নিজেরা ঠিক করি না, এটা তো মিনিস্ট্রি থেকে রিক্রুটিং হয়। সুতরাং সেখানে নিশ্চয়ই রিক্রুটমেন্ট পলিসি কি ফলো করা হয়েছে এটা আসলে আমি এটার জন্য উত্তর দিতে পারবো না, এটা হয়তো আইন মন্ত্রণালয়ই বলতে পারবেন। যদি আজকে এই প্রশ্নটি করা হয় বা যদি কারো দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়, তাহলে সেই ব্যাখ্যাটি কিন্তু আমরা ওখানটিতে পাবো। আমি তো রাইট ফোরাম না এই প্রশ্নের উত্তর দেবার জন্য। আপনি যে মামলাগুলি পরিচালনা করছেন তার তদন্ত টিম নিয়ে কি আপনি খুশি যে তার তদন্ত প্রক্রিয়া যেভাবে হয়েছিল বা যেভাবে হয়েছে বা যেভাবে এগোচ্ছে বা যেভাবে আপনারা কোনো সাহায্য চাইলে পাচ্ছেন, সেটা নিয়ে কি আপনি খুশি আছেন? এখনকার যে তদন্ত টিম আছে, এখন আপনি যেগুলি মামলা যেই মামলাগুলো 2013-তে 20শে ফেব্রুয়ারি পর থেকে, মানে এই যে কামারুজ্জামানের পরের মামলা থেকে এসে আমি ধরেছি কিছু কিছু লিগ্যাল আর্গুমেন্টের জায়গাগুলোতে তদন্ত সংস্থার সাথে আমাদের কোঅর্ডিনেশনের কোনো জায়গায় আমি মনে করি না সেরকম খুব একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমাদের বোঝার কিছু জায়গায় আছে যে আমার মনে হয়েছে মামলার কিছু জায়গাগুলো আরেকটু অন্যভাবে যদি আসতো, সেক্ষেত্রে আমি মনে করি না শুধু একটি প্রসিকিউশন টিমকে বকা দেওয়া বা একটি তদন্ত টিমেরই দোষ, এটা আমি এভাবে দেখতে চাই না। ইট ইজ আ টিম ওয়ার্ক এবং আমাদের বেটার করবার যথেষ্ট জায়গা রয়েছে। এবং কোনো ক্ষেত্রে যদি মনে করেন, যেটা আমরা মাননীয় আইনমন্ত্রীর কথাই শুনছি, প্রসিকিউশনকে পুনর্বিন্যাস করা হবে অথবা অ্যাটর্নি জেনারেল সাহেব বলছেন যে আমাদের কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, তাহলে আমার মনে হয় দেশ ও জাতির স্বার্থে, এবং এই বিচার কিন্তু শুধুমাত্র একটি পরিবার বা একজন ব্যক্তির জন্য নয়, এটা পুরো মানব সভ্যতার জন্য। এত বড় একটি বিচারের দায়িত্ব এমন প্রসিকিউশনের হাতে বা এমন তদন্তের কাছেই যাতে তারা দেন সেখানটাতে কোনো দুর্বলতা থাকবে না, আন্তরিকতার অভাব থাকবে না। তো এই সিদ্ধান্তটি কিন্তু একজন ব্যক্তি প্রসিকিউটর নেন না, এটা কিন্তু পলিসি লেভেলের ডিসিশন। এটা এটা আপনি বলছেন যে এটা পলিসি লেভেলের ডিসিশন। তবে আমরা আপনি এখন যে আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালের যে অবস্থা বা যে লজিস্টিক্স আছে, তার মধ্যে দিয়ে কি আপনি যা যা কিছু মামলা পরিচালনার জন্য যা যা কিছু দরকার সবকিছু পাচ্ছেন ঠিকঠাক মতো? কোনো সমস্যা আছে, কোনো অসুবিধা হচ্ছে, কোনো ঝামেলার মধ্যে কি আছেন? না, আমি নিশ্চয়ই এটি পাবলিকলি স্বীকার করব, এখানে একটি রিসার্চ সেল নেই, যেটি নাকি আমি মনে করি অন্যান্য যে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলোতে রয়েছে। আমাদের এই রিসার্চ ব্যাকআপটা না থাকার কারণে এটা কিন্তু অনেক সময় ইম্পসিবিলিটিতে দাঁড়িয়ে যায়, আমাদের প্রিপারেশনের ঘাটতি সেখানটিতে থেকে যায়, আমাদের লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে, আমাদের যে ট্রাইব্যুনালে যে কম্পিউটার্স এবং যে ধরনের নিরাপত্তা এবং যেই ধরনের অন্যান্য লজিস্টিক সাপোর্ট দরকার, সেগুলো কিন্তু আরও বেশি এবং আরও ইফেক্টিভলি থাকা
থাকলে ভালো হতো। আজকে আমি কথাটি বলছি কারণ যেহেতু আমি ভেতরেও কাজ করি, এই অক্ষমতার জায়গাটুকু কিন্তু আমাদের প্রিপারেশনকে অনেকখানি এফেক্ট করে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের প্রসিকিউশন আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ জানাচ্ছিলেন এই সম্পর্কিত নানার কথা। আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব নূর আলম লেনিন। জনাব লেনিন, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আইনমন্ত্রী বলেছেন যে তিনি দুঃখ পেয়েছেন, যদিও মামলার রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল। জনাব 14 দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নওয়াজ নাসিমও এই কথা জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বললেন তিনি স্পষ্টতই ক্ষুব্ধ। আপনি আপনার প্রতিক্রিয়া কি রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়েও? কারণ এই রায়টিতে কি আপনি নিজেকে হেরে গেছে এরকম মনে করছেন কিনা? জনাব নূর আলম লেনিন। আমি 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 এটা মনে করি যে এটা জনগণের যে প্রত্যাশা, হ্যাঁ, সেইটা অনুযায়ী রায় হয়নি। মানুষ হতাশ হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, আমিও এই রায়ে খুবই হতাশ হয়েছি, বেদনা বোধ করছি। এবং আমি মনে করি যে এই রায়ের ভেতর দিয়ে একদিকে যেমন এটা সত্য যে সাঈদীর যে অপরাধ সেইটা প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে, কিন্তু তার যেই ক্যাপিটাল পানিশমেন্ট হলে পরে মানুষ যেটা আশা করেছিল সেই ক্যাপিটাল পানিশমেন্ট না হয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে। তরুণরা, নতুন প্রজন্ম, তারা ভুল বোঝার অবকাশ পাবে এবং আমরাও এই ব্যাপারে হতাশ। জনাব লেনিন, আদালত সাক্ষ্য প্রমাণ দেখে রায় দিবেন, সেজন্য বলা হয় যে আদালতের চোখ বাঁধা, তিনি অন্ধ। তো সেরকম একটি অবস্থায় যে আসলে আমরা এই সাক্ষ্য প্রমাণ ঠিক মতো হাজির করতে পারলাম না, এ দায় আপনি কাকে দিবেন, বা এটা আপনি কার জন্য কাউকে দায়ী মনে করেন কিনা? এই জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য আজ যে আপনাকে হতাশ হতে হলো, সেই জন্য আপনি কাউকে দায় দিবেন কিনা? আপনি ইতিমধ্যে যাদের সাক্ষাৎকার নিয়েছেন, আমি শুনলাম যারা এই বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বা আপিল বিভাগে, তারা কিন্তু এই ব্যাপারে অলরেডি তাদের দায় দায়িত্ব এবং সীমাবদ্ধতার কথা বলেছে। আমি মনে করি যে এই দায় দায়িত্ব সীমাবদ্ধতা তাদের উপরে বর্তায়। আর এটা একদিক থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা কোনো দুর্বলতাকে লুকাবার চেষ্টা করেন নাই জনগণের কাছ থেকে। যদি আমাদের কিছু দুর্বলতা থাকে সেটা তারা স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা তদন্তের ক্ষেত্রে, প্রসিকিউশনের ক্ষেত্রে বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের যে কথা বললেন তুহিন আফরোজ, সকল ক্ষেত্রেই এই ঘাটতিগুলো যাতে পূরণ করা যায় এবং এটার পুনরাবৃত্তি না ঘটে, এই মামলার রায়ের থেকে সেই শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে। লেনিন ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর কাদের মোল্লার রায় যখন দেওয়া হয়েছিল তখন গণজাগরণ মঞ্চের আন্দোলনের আমরা অনেকেই সম্পৃক্ত ছিলাম, আপনারা সম্পৃক্ত ছিলেন। সরকার সরাসরি এটাতে সহায়তা করেছে, প্রশাসন বা সরকার, যদি আমি বলি নিরাপত্তা, পানি সরবরাহ, শৌচাগারের ক্ষেত্রে। আজকে যখন গণজাগরণ মঞ্চের ওরা আবার জমায়েত হচ্ছে, প্রশাসন নীরব বা বিপরীত অবস্থানে কেন? দেখুন, গণজাগরণ মঞ্চ কিন্তু গড়ে উঠেছিল একটা স্বতঃস্ফূর্তভাবে। তখন কোনো পরিকল্পিতভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হয়নি। দেশবাসীর প্রত্যাশা ছিল যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে, এবং সেখানে কাদের মোল্লার বিচারের রায়ে মানুষের আশাভঙ্গ হওয়ার কারণেই সেই সময় একটা ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয় এবং জনগণ রাস্তায় নেমে আসে এবং সেটাই কিছুটা সংগঠিত রূপ নিয়ে একটা দীর্ঘ সময় ধরে একটা গণ আন্দোলনের রূপ গ্রহণ করে। কিন্তু ইতিমধ্যেই গত 2 বছরে এই গণজাগরণ মঞ্চ তারা নানানভাবে নিজেরা বিভক্ত হয়েছে এবং গণজাগরণের মঞ্চের একাংশের ভূমিকা নিয়েও আজকে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ গণজাগরণ মঞ্চটি এইটা সরকারকে যে বিচার কাজটি তারা করছে সরকার, সেটার পক্ষে জনমত গঠন না করে বরং তারা সরকারকেই কখনো কখনো অপরাধের কাঠগড়াতে দাঁড় করাচ্ছে। এইটা অন্য কোনো মহলের যারা বাংলাদেশে আজকে যুদ্ধাপরাধীদের বিচার না হোক চায়, তাদের হাতকে শক্তিশালী করে। সুতরাং
গণজাগরণ মঞ্চ ঠিক আগের আবেদনও তাদের নেই, আগের জমায়েত ক্ষমতাও তাদের নেই, এবং গণজাগরণ মঞ্চের বর্তমানে একাংশ যারা আজকেও মাঠে ছিল তারা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থেকে সরকারের বিরুদ্ধে কতগুলো অলীক অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেনু ভাই, গণজাগরণ মঞ্চের কথা যদি বাদও রাখি, চলতি বছরের কয়েক মাস ধরে আওয়ামী লীগের সাথে জামায়াতের আতাতের একটা সন্দেহ জনমনে আছে। কাকতালীয়ভাবে আজকে এই রায়টা হওয়ার পরে সন্দেহটি আরো একটু বাড়লো বলে মনে হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আপনি ঠিকই বলেছেন যে এটার ফলে মানুষের ভিতরে কনফিউশন বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যে জন্য আমি বললাম যে আমি খুবই ক্ষুব্ধ এবং হতাশ। কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কারো প্ররোচনায় নয়। বাংলাদেশ আওয়ামী লীগ নিজস্ব উদ্যোগে 2008 সালের নির্বাচনী ইশতেহারে এই যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিল, এবং সেই অঙ্গীকার রক্ষা করার জন্য সর্বোচ্চ ঝুঁকি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রহণ করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এই যুদ্ধাপরাধীদের বিচার হতো না, তাদের কোনো কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারো ছিল না। আমি মনে করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো প্রয়োজন হয়েছে জামাতের মতো নিষ্ঠুর যুদ্ধাপরাধীদের পতিত যারা, তাদের সাথে কোনো ধরনের আতাত আমাদের থাকতে পারে। আমরা কোনো রকমের আতাতে বিশ্বাস করি না, এবং এই যুদ্ধাপরাধীর দলটি তারও শাস্তি হওয়া উচিত, তারও নিষিদ্ধ হওয়া উচিত বলে আমরা দাবি করি। সুতরাং তার সাথে আমাদের কোনো রকমের আপোষের প্রশ্নই ওঠে না। লেন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা এই এখন আবার অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুব আলমের কাছে একটু যেতে চাই। জনাব মাহবুব আলম, এই বিষয়ে আরো কিছু আপনার বলার ছিল বলে আমরা জানতে পেরেছি। আপনি কি কিছু বলবেন জনাব মাহবুব আলম? হ্যাঁ, আজকে দুটো ঘটনা ঘটলো। একটা হলো আপনার দেলোয়ার সাঈদীর রায় হলো, এবং আজকেই আবার আপনার কামরুজ্জামানের মামলার শুনানি শেষ হলো। কাজে আমি একটু আগে যে বক্তব্যটা রেখেছিলাম একটু গুলিয়ে গেছে আমার কথাটা। আপনার দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় নিশ্চয়ই অভিজ্ঞ আইনজীবীরা ছিলেন, কিন্তু অন্য একটি মামলা যেটা আমি আজকে শেষ করলাম, সেই মামলাটিতে যেই আইনজীবী পরিচালনা করেছেন, আমি তার ব্যাপারেই বলতে চেয়েছি যে তার কোনো ফৌজদারি মামলা পরিচালনার অভিজ্ঞতা আছে বলে আমি জানি না। তবে দুটো মামলাতেই তদন্ত টিম, মানে যারা তদন্ত করেছে, তাদের যে প্রচণ্ড গাফিলতি ছিল, তাদের যে নানা রকম কেয়ারলেসনেস ছিল, এবং তারা ফৌজদারি মামলায় কিভাবে ম্যাটেরিয়ালস আনতে হবে, কিভাবে সাক্ষী আনতে হবে, কাকে কাকে সাক্ষী আনতে হবে, এই ব্যাপারগুলোতে সম্পূর্ণ রকমভাবে আমার মনে হয় তারা ভালোভাবে মনোযোগ দেয়নি। এবং এই ব্যাপারে এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে আদালতের কাছ থেকেও এই বিরূপ মন্তব্য আমাকে শুনতে হয়েছে। এরকম শুনতে হয়েছে যে যুদ্ধাপরাধী এই বিচারের জন্য সরকার তো বহু অর্থ ব্যয় করছে, এদের ঝুঁকি ভাতা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, নানা রকম সুযোগ সুবিধা এরা ভোগ করছে, কিন্তু তদন্তের এই দশা কেন? এই কথা আদালত থেকে আমাকে শুনতে হয়েছে। জি, তদন্তের এই দশা কেন, যেটি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম প্রশ্ন তুললেন, সেই প্রশ্নটির মাধ্যমে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।